দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে আপনারা জানেন যে একটি বছর শেষ হতে যাচ্ছে 2021 সাল, এবং 2022 সালের প্রাককালে আমরা এই আলাপটি আয়োজন করেছি। আমাদের সাথে যুক্ত আছেন মঞ্জুল আহসান বুলবুল, উনি জ্যেষ্ঠ সাংবাদিক, এবং যুক্ত আছেন শারমিন শামস, তিনিও সাংবাদিকতা করছেন এবং তিনি ফেমিনিস্ট ফ্যাক্টরস এর সম্পাদক, এবং আরো অতিথি রয়েছেন তারা যারা যুক্ত হবেন আমাদের সাথে পর্যায়ক্রমে। তো প্রথমেই আসলে বলে দিতে চাই দর্শক এবং অতিথিদের যে এই যে বছরটি আমরা কাটালাম তার একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। এই বছরটি নানা ধরনের ঘটনা ছিল, ঘটনা বহুল একটি বছর। তবে সব ঘটনার মানে ভেতরে যেটি আসলে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা ছিল সেটি হলো করোনা মহামারী, এবং শেষ পর্যায়ে এসে অমিক্রন এবং নানা ধরনের তার ভ্যারিয়েন্ট, যে করোনা ভাইরাসের, সেটি দিয়েই আসলে আমাদের বেশিরভাগ চিন্তা আক্রান্ত ছিল, এবং প্রতিদিনই আমরা নিহত হওয়ার সংবাদ প্রকাশ করেছি, শনাক্ত হওয়ার সংবাদ প্রকাশ করেছি। এবং এই বছরের এই 2021 সালের শুরুর দিকে আমরা জানি যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা এসছে, এবং টিকা কার্যক্রম শুরু হয়েছে, শুরু হয়েছিল জানুয়ারি মাস থেকেই। এবং আমরা এও জানি যে করোনার কারণে ফেব্রুয়ারি মাসের যে বইমেলা সেটিও আসলে আহ, ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে, সুবর্ণ আমাদের যে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। সবকিছু মিলিয়েই একটা বলবো যে উৎসব আবার পাশাপাশি শোকের বছর ছিল এটি। তো আমি প্রথমেই আসলে মঞ্জুল হাসান বুলবুল আপনার কাছে জানতে চাইবো যে আপনার দৃষ্টিতে সব মিলিয়ে বাংলাদেশ কেমন ছিল, খুব যদি সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। পুরনো যে বছরটি আমরা ফেলে এলাম, নানা স্মৃতিময়, নানা স্মৃতি কাতরতা সেখানে আছে, কিন্তু নতুন একটা বছর যখন শুরু করছি তখনও যে খুব স্বস্তিতে শুরু করছি এরকম না। যে করোনার আবেগ, যে করোনার উৎকণ্ঠা নিয়ে আমরা শুরু করেছিলাম, অনেক মানুষকে হারানোর যে আবেগ আমাদের বুকের মধ্যে ছিল, আমরা বছরের শেষ প্রান্তে এসেও ওই রকম একটি অবস্থার মধ্যে, নতুন উৎকণ্ঠা, নতুন ভ্যারিয়েন্ট আমাদেরকে আক্রমণ করবে কিনা, আমরা স্বজন একেবারে বছরের শেষ মাসে এসেও কয়েকজনকে হারালাম, যার ফলে এক ধরনের মিশ্র অনুভূতি বলতে পারেন। আর আপনি যে চিত্রকল্প তুলেছেন যে ঐতিহাসিকভাবে এই বছরটিতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর নানা আয়োজন পালন করেছি, এবং বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করেছি, যেটা 26শে মার্চে গিয়ে শেষ হবে। তো কাজেই রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রিক ক্ষেত্রে দুটি খুব বড় মাপের উৎসব আমরা পালন করেছি। করোনার জায়গাটিতে যদি বলি তাহলে আমি বলবো যে শুরুর দিকে যে অগোছালো ভাবটা আমাদের মধ্যে ছিল সেটি শেষের দিকে কিছুটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বছরের একটি পর্যায়ে গিয়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউ আসলো, তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা সেটা আমরা আবার প্রত্যক্ষ করলাম। টিকা ব্যবস্থাপনার শুরুটা যত চমৎকার ছিল, পরবর্তীকালে আমরা দেখেছি যে বিশেষ করে ভারত বেশি কারণে আক্রান্ত হওয়ার কারণের জন্য তারা প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় সেই ব্যবস্থাপনাও তো একটা বেহাল অবস্থা তৈরি হলো। কিন্তু আবার বছরের শেষ দিকে এসে সেখানে একটা গোছানো ভাব এসছে। রাজনীতির ক্ষেত্রে আমাদের স্বাভাবিক রাজনীতির চিত্র তো ছিলই, কিন্তু বছরের মাঝামাঝি সময় থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তিনি দেশের বাইরে যেতে পারবেন কিনা, সেই নিয়ে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিকভাবে যদি বলেন তাহলে পরে বছরের শেষ পর্বে এসে যুক্তরাষ্ট্রের কিছু স্যাংশন আমাদের কয়েকজন পুলিশ কর্মকর্তার প্রতি, র্যাবের প্রতি, সেটাও আরেকটা নতুন ধরনের অভিজ্ঞতার সৃষ্টি করেছে আমাদের সামনে। কাজেই আমরা যারা নিউজ রুমে বরাবর কাজ করি, আমরা এরকম নানা সংবাদ ভিত্তিক উত্তেজনার মধ্যে থাকি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সাংবাদিক হিসেবে আমি দেখেছি যে হ্যাঁ, এক ধরনের উত্তেজনাময় বছর কেটেছে। সেটা কখনো করোনা নিয়ে, কখনো মৃত্যু নিয়ে, কখনো স্কুল ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে সেটি নিয়ে। বছরের শেষ দিকে এসে কয়েকটি ধর্ষণের ঘটনা খুবই আলোচিত হয়েছে। বছরের শুরুর দিকে ফেনীতে একজন মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে যে আলোচনা ছিল, বছরের শেষে এসে কক্সবাজার সেটাতে নতুন মাত্রা যোগ করেছে। আর বাকি যেগুলি বললাম, সব মিলিয়ে এক ধরনের উত্তেজনাময় বার্তা কক্ষ আমরা পার করেছি, সাংবাদিক হিসেবে সেটা প্রত্যক্ষ করেছি।
এবং আমি খুব নির্মোহভাবে যদি বলি, এমন কোনো আশাবাদিতার ইঙ্গিত নিয়ে আমরা নতুন বছরটা শুরু করছি না, যাতে বলতে পারি যে আমাদের নতুন বছরটি সর্বাঙ্গীনভাবে একটা সুন্দর জায়গা হবে। এই অস্থিরতা, করোনার নতুন মাত্রা, নারী নির্যাতন, ধর্ষণ, স্কুল ছাত্রদের আন্দোলনটা স্তীমিত হয়েছে, কিন্তু সড়কে দুর্ঘটনা বন্ধ হয় নাই। কাজে একেবারে খুব স্বস্তিদায়ক ভাবে নতুন বছরে চমৎকার একটি আবহ নিয়ে আমরা যাত্রা শুরু করছি যে বলার সুযোগ নেই। তবে আমাদের ধারণা যে গত বছরের অভিজ্ঞতা থেকে যদি আমরা ধরেন টিকা ব্যবস্থাপনাটা যদি আরেকটু ভালো করতে পারি, করার চেষ্টা আছে। ছাত্রদের আন্দোলন রাজপথে যেটি ছিল সেই প্রেক্ষিতে হাফ ভাড়াটা হয়েছে, হাফ টিকিট হয়েছে, কিন্তু দুর্ঘটনা কমানোর কোনো চেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো বিচার ওই বছর হয়নি। হত্যা নির্যাতন বেড়েছে, কোনো বিচার হয়নি। সাগররুনি হত্যাকাণ্ডের বিচারটা 84তম বার সময় নেওয়া হয়েছে। নারী নির্যাতনের ক্ষেত্রে খুব সুখবর দিয়ে আমরা বছরটি শেষ করতে পারলাম না। শুরুটা কেমন হবে বলতে পারছি না, বরং এক ধরনের উৎকণ্ঠা নিয়ে আমরা যাত্রা শুরু করছি। কাজে এরকম একটা মিশ্র অনুভূতির মধ্য দিয়ে আমরা বছরটি পার করেছি এবং এক ধরনের শঙ্কা, উৎকণ্ঠা, খুব ক্ষীণ আশাবাদ নিয়ে নতুন বছর শুরু হচ্ছে। দেখা যাক সামনে সুগন্ধা নদীতে যে লঞ্চে অগ্নিকাণ্ডটা ঘটলো, আসলে এটা বছর শেষে এসে একটা এক ধরনের দগদগে ক্ষত তৈরি করেছে আমাদের মনের মাঝে। বড় ধরনের ঘটনা। এতদিন আমরা লঞ্চ ডুবির ঘটনা শুনেছি, কিন্তু লঞ্চে আগুন লেগে পুরো লঞ্চটি পুড়ে যাচ্ছে, সেটা আরেকটি নতুন ধরনের অভিজ্ঞতা হলো, খুব দুঃখময় বিষাদময় একটি অভিজ্ঞতা হলো। জি, আপনি ঠিকই বলছিলেন যে খুব যে ভালো একটা অনুভূতি নিয়ে নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি সেরকমটি কিন্তু নয়। আপনি যে কথাটি বলছিলেন যে নারী নির্যাতন বা নারী ধর্ষণের কথা, আমি শারমিন শামস আপনার কাছে আসবো যে আপনি ফেমিনিস্ট ফ্যাক্টরের সম্পাদক হিসেবে আমি জানি যে নারীদের এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে অনুসরণ করেন এবং খোঁজ খবর রাখেন এবং তার বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন, বিভিন্ন নারীদেরকে সম্পৃক্ত করেন। আমরা যদি একটু দেখি যে এক নজরে যে গত বছরে নারীদের উপর যে নির্যাতনের যে নানামুখী ব্যাপারটি ছিল, সেখানে স্বাভাবিকভাবে যে ধরনের মানে ধর্ষণ, খুন এগুলো তো ছিলই, কিন্তু এর পাশাপাশি অন্য কিছু মাত্রাও যোগ হতে দেখেছি আমরা এই 2021 সালে। সেটি হলো যে মডেল এবং নায়িকাদের উপর এক ধরনের দেখা গেল যে মানে আইনের হাত প্রসারিত হলো এবং পরিমণি বিনা বিচারে কিছুদিন জেল খাটলেন এবং আরো কিছু কয়েকজন মডেল তারাও তাদেরকেও গ্রেফতার করা হলো, তাদের বিচার চলছে। আমরা দেখলাম যে মুনিয়া তার যে আত্মহত্যার ঘটনাটি খুব আলোচিত হলো, খুবই যেটি সাড়া জাগিয়েছে এবং সংবাদ কর্মীদের ভেতর। আমরা দেখলাম যে এই বাল্য বিবাহের ঘটনা ঘটেছে করোনার মধ্যে, কিন্তু আবার আরেক দিকের দৃশ্য আমরা দেখলাম যে বিশ্বকাপে নারী ক্রিকেটাররা খেলার জন্য তারা নিজেদেরকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ তারা নিজেদের যোগ্য প্রমাণ করেছে। এবং শুধু তাই নয়, অনূর্ধ্ব 19 যে সাফ চ্যাম্পিয়ন হলো আমাদের দেশের, বাংলাদেশের এই নারীরাই, মেয়েরাই। তো এই মানে এই পুরো গোটা বছরটিকে নারীদের সাফল্য এবং তাদের উপর যে নির্যাতন সব মিলিয়ে আপনি আসলে কিভাবে এই বছরটিকে ব্যাখ্যা করবেন, শারমিন শামস? অনেক ধন্যবাদ সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমি বুলবুল ভাইয়ের সাথে এবং আপনার সাথে একমত যে আসলে আমাদের সামনে খুব স্বস্তিদায়ক কিছু নাই যে আমরা খুব আশা নিয়ে একটা নতুন বছরে পা রাখতে পারবো। বিশেষ করে আপনি আমার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন যে নারী নির্যাতন, আপনি কিছু পজিটিভ জিনিসের কথা আমাকে বলেছেন যে মেয়েদের খেলাধুলার বিষয়টা, শুধু এক্ষেত্রে না, আরো অনেক দিক থেকে মেয়েরা এগিয়ে যাচ্ছে, মেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে, আরো অনেক পেশাগত ক্ষেত্রে মেয়েদের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, আমাদের উৎপাদনের যে অর্থনীতি সেক্ষেত্রেও মেয়েদের ভূমিকা দিন দিন বাড়ছে, সবকিছুই হচ্ছে। কিন্তু আমার বলার জায়গাটা এটাই যে মেয়েরা যতটুকু এগিয়ে যাচ্ছে পুরোটাই আমি বলবো 90% ক্ষেত্রে মেয়েদের নিজেদের একক লড়াইটাই মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক পৃষ্ঠপোষকতার যে হার সেটি অত্যন্ত কম। মেয়েদেরকে বলতে হয় যে রাষ্ট্রের সাথে, নানা রকম আইনের সাথে, সমাজের নীতিমালার সাথে, রীতিনীতির সাথে
সাধারণ জনগণের সাথে, পরিবারের সাথে রীতিমতো যুদ্ধ করে এবং মৌলবাদী রাজনীতির সাথে যুদ্ধ করে, সবকিছুর সাথে যুদ্ধ করে, রীতিমতো একটা ফাইট করে মেয়েদেরকে এগিয়ে যেতে হয়। এক্ষেত্রে মেয়েদেরকে সাহায্য করে ফেলা হয়েছে, বা একটি বছর আমরা যেটা পার করলাম সেই বছরে মেয়েদের জন্য খুব সহায়ক ভূমিকা রেখেছে কেউ, বা খুব সহায়ক কোনো নীতিমালা বা উদ্যোগ বা পৃষ্ঠপোষকতা, এগুলো আমাদের চোখে পড়েনি, বরং নানাভাবে মেয়েদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আপনি মডেলদের কথা বললেন, নায়িকাদের কথা বললেন, অবশ্যই এটা তো একটা খুবই আলোচিত হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে যে মেয়েগুলো আলোচিত হয় নাই, তাদের উপর দিয়ে যে অবর্ণনীয় নির্যাতন, এবং আমি বলবো নির্যাতনের হার প্রতি মাসে বেড়েছে এই বছরটায়, এবং প্রতি মাসেই আমরা বিভৎস সব অত্যাচারের কথা, নির্যাতনের কথা সংবাদের পাতায় ভেসে আসতে দেখেছি, যেগুলো সংবাদে আসেনি সেগুলোর কথা তো বাদই দিলাম। আমি যে বছরটা শেষ করছি ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে দেখুন আমরা কক্সবাজারে একটা বিচ্ছিরি একটা ঘটনা, আমাদের মানে আটকে ওঠার মতো একটা ঘটনা আমরা শুনলাম, এবং সেটাকে নিয়ে যে মিডিয়ার ট্রায়াল এবং পুলিশের যে টানা হেচড়া, যেভাবে নারীটিকে উপস্থাপন করার চেষ্টা, এবং সেই ভিকটিম ব্লেমিং প্রতিটা ক্ষেত্রে, আপনি যে মডেলদের কথা বলেছেন তাদের ক্ষেত্র থেকে শুরু করে সমাজের সকল স্তরের নারী, সকল শ্রেণী পেশার নারীর ক্ষেত্রে একইভাবে ভিকটিম ব্লেমিং হয়েছে। যে আমরা মাত্র তার 7 দিন আগে একটি মেয়ের রক্তাক্ত লাশের ছবি পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের মেয়ে, তাকে তার হাজবেন্ড এত মেরেছে, তার মারতে মারতে মেরেই ফেলেছে। একটা শিক্ষিত মেয়ে, যার সাংস্কৃতিক জগতে যার আনাগোনা, একটা প্রগতিশীল পরিবারের মেয়ে, তাকে যদি এভাবে হত্যা করা হয়, তাহলে সমাজের যে মেয়েটি বস্তিতে থাকে, গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, তার অবস্থাটা কি আমরা সহজেই বুঝতে পারি। আপনি করোনার কথা বলছিলেন, করোনার কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা সবাই এটা খুব ভালো করে জানি, সারা পৃথিবী জুড়ে গবেষণা রিসার্চ বলছে যে করোনার কারণে সবচেয়ে বেশি নির্যাতিত এবং সবচেয়ে বেশি এর প্রভাব, খারাপ প্রভাব, নেতিবাচক প্রভাব পড়েছে নারী এবং শিশুদের উপর। নারীদের উপর আমরা যখন করোনার একদম শুরুতে 2020 সালে আমরা দেখলাম যে একজন হাজব্যান্ড তার করোনার কারণে, তার হতাশার কারণে সে ভিডিও অন করে লাইভে এসে তার স্ত্রীকে কুপিয়ে মারলেন, সেটা আমাদেরকে দেখতে হলো। এবং এই যে আমি আপনারা জানেন নিশ্চয়ই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত একটি মেয়ে, সে গত পরশু আত্মহত্যা করেছে, এবং যার কারণ হচ্ছে করোনা। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স থেকে এমএসসি করা, এবং সে ঢাকায় চাকরির জন্য চেষ্টা করতো 3টা টিউশনি করে, কিন্তু করোনার কারণে তার সবগুলো টিউশনি চলে গেছে। সে বাধ্য হয়েছে নিজের বাসায় ফেরত যেতে, এবং আমরা সবসময় বলি যে প্রতিটা কাঠামোই কোনো না কোনোভাবে নারীর প্রতি বিরূপ, পরিবার কাঠামো সেক্ষেত্রে। এবং আমরা জানতে পেরেছি যে তার পরিবার তাকে নানাভাবে, নানা রকম মানসিক প্রেশার দিয়েছে, নানাভাবে তাকে অত্যাচার নির্যাতন করেছে, এবং আমরা সন্দিহান যে এটা আসলে সুইসাইড কিনা। তো এই যে সামগ্রিক একটা চিত্র, আমি বলবো যে আমাদের নারীদের জন্য আমাদের কোনো আশার আলো আমরা দেখতে পাইনি। ওরা ভালো খেলছে, ওদের জন্য আসলে ওদের সাথে কথা বলুন, দেখবেন যে প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনে এক একটা এমন গল্প বেরিয়ে আসবে, এমন কাহিনী বেরিয়ে আসবে যেগুলো লিঙ্গ সংশ্লিষ্ট, শুধুমাত্র জেন্ডারগত কারণে সে কিভাবে নিপীড়িত হচ্ছে। সে ভালো খেলছে, কিন্তু একটি ছেলে ভালো খেলার জন্য তাকে যে পরিবেশ, তাকে যে সুষম খাবার, তাকে যে পুষ্টি, তাকে যে বিশ্রাম, যাকে যে সুযোগ সময় দেওয়া হচ্ছে, সেটা কি একটা মেয়ে পাচ্ছে? তাকে ওই সংসারের সমস্ত কাজ করে অনেক কাঠ খড় পুড়িয়ে তাকে খেলার মাঠে আসতে হয়, অনেক সময় অনুশীলন করারও সময় পায় না। তো এই জায়গাগুলো আসলে আমাদের দেখার আছে, এবং আমি মনে করি না যে বাংলাদেশের নারীদের জন্য নতুন বছরে আশা নিয়ে তাকিয়ে থাকবার মতো কিছু ঘটেছে। ধন্যবাদ। জি, আসলে
আপনি ঠিকই বলেছেন যে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছিল, ঘটমান নারীদের প্রতি সহিংসতার জায়গাটি বলছেন, এবং যে সুযোগ না পাওয়ার যে জায়গাটির কথা বলছেন, সব মিলিয়ে আসলে আমরা একটা খুব যে ইতিবাচক জায়গায় যেতে পারবো এই সামান্য কয়েকটি সাফল্য দিয়ে, যে নারী ক্রিকেটার বলি বা নারী খেলোয়াড়দের যে সাফল্য, সেটা দিয়ে আসলে পুরো নারীদের চিত্র এটি আসলে পরিমাপ করা সম্ভব নয়। আমি মঞ্জুল হাসান বুলবুল আপনার কাছে আসবো আবার। আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে তো এই শিক্ষা ব্যবস্থা গত 2 বছর ধরে যে ধরনের অস্বাভাবিকতার ভিতর দিয়ে গেল করোনার কারণে, কিন্তু দেখুন যে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো ছিল না। তারা করোনার প্রকোপ যখন বেড়েছে তখন বন্ধ ছিল, এবং যখন কমেছে তখন আবার তারা তাদের প্রতিষ্ঠান খুলে দিয়েছিল। এমনকি বাংলাদেশে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে এখনো পর্যন্ত বন্ধ আছে, এবং যারা আসলে 3 থেকে 5-6 বছরের শিশু, তারা কিন্তু এখনো পর্যন্ত বিদ্যালয়ে ফিরতে পারেনি। এই যে ব্যাপক একটা ক্ষতির মুখে আমরা আসলে পড়েছি, পুরো একটি প্রজন্ম, কয়েকটি প্রজন্ম আসলে। তো সাংবাদিক হিসেবে বা সমাজের একজন সচেতন মানুষ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই শিক্ষা বা ধরুন জাতীয় নির্বাচনের কথাটাও আমি একটু যুক্ত করে দিতে চাই, সেটা নিয়ে সংলাপ শুরু হয়েছে, এবং বিগত দিনের আমাদের অভিজ্ঞতাগুলো বলে যে সকলের অধিকাংশের মন জোগাতে বা মন ভালো করতে পারেনি যে নির্বাচন প্রক্রিয়া। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় আগামী বছর শিক্ষা, রাজনীতি, এই বিষয় বা স্বাস্থ্য কোন দিকে গেলে বা কি করলে আসলে আপনার মনে হয় যে মানুষ একটু স্বস্তি পাবে বা স্বস্তি পাওয়া দরকার? দেখেন, আমরা যদি শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে তো শিক্ষার একটা বড় ক্ষেত্র গত বছর বিদায়ী বছরটি আমাদের সামনে ছিল। যেমন ধরেন, আমাদের হয়তো সকল মন্ত্রণালয়েই দুর্নীতি আছে, হয়তো সকল দপ্তরেই দুর্নীতি আছে কম বেশি, কিন্তু স্বাস্থ্য খাতের দুর্নীতির যে হারটি আসলো কিন্তু প্যান্ডেমিকের কারণে। প্যান্ডেমিকটা না আসলে যে ধরনের দুর্নীতি এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘিরে বা স্বাস্থ্য দপ্তরকে ঘিরে চলে আসছিল, সেটা আমরা বুঝতে পারতাম না। আমরা বুঝতে পারতাম না যে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কতটা খারাপ অবস্থা, আমাদের আইসিইউর ব্যবস্থা নেই, আমাদের একটি বড় ধরনের মহামারী যদি আসে সেটা মোকাবেলা করার সামর্থ্য আমাদের নাই। তো কাজেই এক ধরনের লেসন লার্নিং ইয়ার তো ছিল গতবারটি, যে আমরা আমাদের যদি আগামী দিনের কোনো মহামারী মোকাবেলা করতে হয়, আগামী দিনে যদি স্বাস্থ্যের সেবাটি মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হয়, তাহলে পরে আমাদের স্বাস্থ্য খাতে দুর্নীতিটা দূর করতে হবে, স্বাস্থ্যের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, মানুষ যাতে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য সেবা পায় সেদিকে দেখতে হবে। দ্বিতীয় যে শিক্ষার কথা বলছেন, এটি আসলে সারা পৃথিবীর সঙ্গে যদি মিলাই আমরা, হ্যাঁ, দুর্যোগটি সারা পৃথিবী ছিল, কিন্তু অন্য দেশগুলি, উন্নত দেশগুলি যেভাবে মোকাবিলা করতে পেরেছে, আমরা এবং আমাদের আশেপাশের কিছু কিছু দেশও যেভাবে সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পেরেছে, সেটা আমরা পারি নাই। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী স্কুল বন্ধ। এই স্কুল বন্ধ থাকার অবস্থায় পরীক্ষার ফলাফল, এই অবস্থায় পরীক্ষার সিলেবাস নিয়ে, কারিকুলাম নিয়ে নানা ধরনের গবেষণা, তার মধ্যে আমরা আছি। কিন্তু সবচেয়ে বড় যে ঘটনাটি আমরা প্রত্যক্ষ করেছি গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলাম, আমাদের পরবর্তীকালে মেয়াদ শেষ হয়ে যায়। তো সেই সিনেটে আমরা আলোচনা করেছিলাম যে এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময় যাতে ছাত্ররা পিছিয়ে না পড়ে, তাদের জন্য ডিজিটাল কানেক্টিভিটি দেওয়া, ডিজিটাল ডিভাইস দেওয়া, স্মার্টফোন কেনার জন্য লোন দেওয়া, তাদের এমবি কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া। কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি বটে, কিন্তু যখন আমরা এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলাম, তখন আমরা দেখলাম যে ডিজিটাল ডিভাইডটা কত বড়। মানে আমাদের অর্থনৈতিক বৈষম্য তো আছে, কিন্তু এই প্রযুক্তিগত বৈষম্য কত বড় প্রত্যক্ষ করা গেল। ঢাকা শহরে বা বড় শহরের ছেলেমেয়েরা যে সুযোগ নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, ইলেকট্রিসিটির সুযোগ নিয়ে বসে আছে, আমার কি গলাচিপা বলেন, কি পঞ্চগড় বলেন, কি বান্দা, কি বলে বাংলা বান্দা বলেন, কি ময়মনসিংহ এর একেবারে রিমোট অঞ্চলের কথা যদি বলেন, চর অঞ্চলের কথা যদি বলেন, সেখানে যে ছেলেটি বা যে মেয়েটি আছে, তার কাছে কিন্তু এই ডিজিটাল ডিভাইড অতিক্রম করে প্রযুক্তিগত সুবিধা আমরা দিতে পারলাম না। যার ফলে এক ধরনের বৈষম্যমূলক আমরা অবস্থা দেখলাম, যে ঢাকায় বা কারিগরি বা প্রযুক্তিগত অবস্থানে যারা ভালো আছে, তারা এই প্যান্ডেমিকের সময় পড়াশোনা অনলাইনে করতে পারলো, পৃথিবীর বিভিন্ন বড় বড় লাইব্রেরির সঙ্গে কানেক্টিভিটিতে যেতে পারলো। কিন্তু আমাদের এই গ্রামে কিছুটা দরিদ্র যারা এমবি কেনার পয়সা নেই, অত ডাটা কেনার পয়সা নেই, সেই আর্থিক কারণে কিছুটা পারলো না, প্রযুক্তিগত ডিভাইসের কারণে পারলো না, ইন্টারনেট দুর্বলতার জন্য পারলো না,
বিদ্যুতের দুর্বলতার জন্য পারলো না। কারণ একদিকে আমরা বলছি যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, একদিকে আমরা বলছি সারা বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, একদিকে আমরা বলছি যে উন্নত ইন্টারনেটের দেশে 5G-র যুগে আমরা প্রবেশ করছি। কিন্তু বাস্তবে যদি আপনি মাঠে দেখেন, তাহলে মাঠে দেখবেন যে এই ধরনের বৈষম্য কিন্তু আছে, যার ফলে এই যে শিক্ষার জায়গাটি যেটি আপনি বললেন সবচেয়ে উৎকণ্ঠার কথা, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই শিক্ষার্থীদের জন্য খুব একটা ভালো পরিবেশ আমরা করতে পারলাম এমন নয়। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে, প্রাক প্রাথমিক বিদ্যালয়ে তো ছেলেমেয়েরা স্কুলে যেতেই পারছে না। উৎকণ্ঠাও আছে যে আমরা যদি বিষয়গুলিকে একেবারে এড়িয়ে গিয়ে স্কুলগুলি খুলে দিতাম তাহলে কতটা খারাপ হতে পারতো, সেই উৎকণ্ঠা থেকেই এটা হয়েছে। কিন্তু সব মিলিয়ে আমি কাউকে দায়ী করতে চাচ্ছি না, আমি সব মিলিয়ে যে কথাটি বলতে চাচ্ছি যে এক ধরনের মানে ক্ষতি যে আমাদের শিক্ষাঙ্গনে ঘটলো, সেটি হয়তো আমাদের কয়েক প্রজন্মকে এর মূল্য দিতে হবে। এবং শুধু তাই না, এই বছরে যারা বিভিন্ন পর্যায়ে প্রমোশন পেল তাদের ইয়ারটিও একটা বিশেষ মার্কের মধ্যে থাকলো, যে অটো পাশের বছরে তারা পাশ করেছে, প্যান্ডেমিকে কম সাবজেক্ট নিয়ে তারা পাশ করেছে, নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে পাশ করেছে। তো কাজে এক ধরনের অস্থিরতার মধ্যে তো আমরা থাকলাম, এক ধরনের অস্থিরতার মধ্যে শিক্ষা বিভাগটি পার হলো। এটি কাটিয়ে ওঠার জন্য শিক্ষা বিভাগের গবেষণা চলছে। আমি জানি না আগামী বছর যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমরা কতটা অতিক্রম করতে পারবো, কিন্তু আবার যদি অমিক্রনের যে ঢেউ শুনছি সেটি যদি আমাদেরকে গ্রাস করে তাহলে আমরা আবার কতটা পিছিয়ে যাব সেই হিসেবে এখনো বোধহয় করতে পারবো না। আপনি রাজনীতির কথা বলেছেন, বিশেষ করে নির্বাচনী রাজনীতির কথা বলেছেন, যে সেই রাজনীতির তো এক ধরনের চিত্র আমি শুরুতে বললাম, বড় মাপের আন্দোলন নেই, আবার আন্দোলন আছে, সরকারও যে খুব স্বস্তির মধ্যে আছে সেই রকম না। আপনি সবশেষ যে নির্বাচনটি আমরা দেখলাম, ইউনিয়ন পরিষদের নির্বাচন, এই নির্বাচনটি ভয়াবহ সহিংসতা, এবং এই নির্বাচনের চেহারাটি আমাদের সামনে একটা ভয়াবহ চিত্র তুলে ধরলো। একদিকে বিরোধী দল, বড় বিরোধী দল এই নির্বাচনে আসলো না, যার ফলে আনুষ্ঠানিকভাবে সরকারি দল তাদের প্রতীক বরাদ্দ করলেন, তাদের দলীয় মার্কা দিলেন, কিন্তু তাদের দলেরই কিছু লোক বিদ্রোহী হয়ে গেলেন, এবং বিদ্রোহী হয়ে গেলেন একটা গ্রুপ, আরেকটি হলো স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেলেন। এবং এর মধ্যে সরকারি দল বলছে যে বিদ্রোহী হওয়া এবং স্বতন্ত্র হওয়ার মধ্যে বিরোধী দলের নানা চক্রান্ত আছে। ঠিক আছে, তাদের চক্রান্ত আছে, কিন্তু আপনাদের দিকটা কত? এই যে সরকারি দলের প্রতীক বরাদ্দ নিয়ে যারা নির্বাচনে গেলেন তাদের একটা বড় অংশ নির্বাচনে পাশ করছেন না, এবং যারা পাশ করছেন এই দলেরই বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী, তারা বলছেন যে আমরা যোগ্য প্রার্থী ছিলাম, কিন্তু তৃণমূল থেকে আমাদের নাম পাঠানোর পরেও আমাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, বিশেষ বাণিজ্যের কারণে অন্যদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এবং ভোটাররা ঠিক তাদের রায় দিয়েছে। তাহলে তার মানেটা কি? তার মানে হচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার যে ক্ষেত্রটি আমরা তৈরি করতে চেয়েছিলাম সেটি ঠিক হলো না, কারণ কেন্দ্র একজনকে নমিনেশন দিচ্ছে, মাঠ পর্যায়ের দল সেটা মানছে না, মাঠ পর্যায়ের দল বিদ্রোহী বা স্বতন্ত্রকে ভোট দিচ্ছে। তাহলে এই যে তৃণমূল থেকে গণতন্ত্রায়নের মধ্য দিয়ে কেন্দ্রে গণতন্ত্র শক্তিশালী করার জন্য যে লক্ষ্যটি নিয়ে সরকারি দল তাদের কথা বলছেন, সেটির ফলাফল আমরা প্রত্যক্ষ করছি। হতাহতের ঘটনা ঘটছে, সরকারি দলের মানুষকেই মারছে, যিনি নিহত হচ্ছেন তিনিও সরকারি দলের, যারা হত্যা করছে তারাও সরকারি দলের। কাজে এই প্রক্রিয়াটি নিশ্চয়ই সরকারি দলকে ভাবতে হবে দুই কারণের জন্য। নিশ্চয়ই এটি ভাবাচ্ছে তাদেরকে। একটি হচ্ছে যে এই যে পরিস্থিতিটি হলো তার জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে দলীয় প্রতীকে নির্বাচন হবে, এটি কি ঠিক আছে বা ঠিক নাই, এটি বিবেচনা করতে হবে। দ্বিতীয় বিবেচনাটি হচ্ছে যে আর থেকে 1 বছর পরেই বা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে দলের মধ্যে একটা ফাটল ধরলো, দলের লোক, বিদ্রোহী লোক, কি বলে স্বতন্ত্র, এই ফাটলকে একসাথে মিটিয়ে যে এমপি সাহেব বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবেন, তার জন্য মাঠের মধ্যে একটা দলের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কাজে সরকারি দলের নিশ্চয়ই এটি ভাবতে হবে। নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে একটু বলেছেন। আমি দেখেন, নির্বাচন কমিশন, আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্বাচন কমিশনকে টাকা দেওয়া হতো। এটি নিয়ে আলোচনা হলো যে প্রধানমন্ত্রী দপ্তর যদি টাকা দেয় তাহলে তো এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তখন কিন্তু স্বাধীন নির্বাচন কমিশন হলো, সচিবালয় হলো। এখন নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় আছে এবং সরকার নির্বাচন কমিশনকে আলাদা বরাদ্দ দেয়। তাহলে এক ধাপ অগ্রগতি হয়েছে। কিন্তু সংবিধানের নির্দেশনা থাকলে পরেও গত 50 বছরে আমরা নির্বাচন কমিশনের জন্য একটা আইন করতে পারলাম না। এতে কেউ বলে যে আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় আছে, আওয়ামী লীগ কেন করলো না? বিএনপি কম ক্ষমতায় থাকলে তারা কেন করলো না?
কে ক্ষমতায় কম থাকলো বা বেশি থাকলো সেটি প্রশ্ন না। প্রশ্ন হলো যদি সংবিধানের নির্দেশনা থাকে তাহলে এটা আইন হওয়া উচিত ছিল। যারাই করে নাই, এবং কালকে আমাকে একজন রাজনৈতিক নেতা বলছিলেন যে আইন না করে নির্বাচন কমিশন করার মধ্য দিয়ে যে সকল নির্বাচন হয়েছে সবগুলি অবৈধ হয়েছে। তাহলে তো বাংলাদেশে কোনো নির্বাচন বৈধ হয় নাই। তো এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু নির্বাচন কমিশনের জন্য একটা আইন হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত আইন না হয় ততক্ষণ তো একটা সমঝোতার মধ্যে চলতে হবে। আইন যদি না হয় তাহলে তো আমরা বসে থাকতে পারবো না। যেমন ধরেন বিরোধী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরকারকে পদত্যাগ করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমি বুঝতে পারি না যে সরকার যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনটা কে গঠন করবে। কাজেই এক ধরনের অ্যাকোমোডেটিভ একটা জায়গায় আমাদের যেতে হবে, যে কিছুটা ছাড় দিতে হবে, কিছুটা আলোচনার মধ্যে রাখতে হবে এবং একটা চাপের মধ্যে রাখতে হবে, যেটি আইনমন্ত্রী বলেছেন যে তারা কাজ শুরু করেছেন, আগামী কিছুদিনের মধ্যে তারা আইনটি হবে, কিন্তু এইবার পারা যাচ্ছে না। এখন এই নির্বাচন কমিশনের যে সংলাপ, সেই সংলাপটি সম্পর্কে আমাদের মানে উদ্বেগটি অন্য জায়গায়। আমরা দেখেছি যে এই সংলাপের মধ্যে মহামান্য রাষ্ট্রপতির কাছে কিছু লোক কিছু নাম দিয়ে আসে এবং পরবর্তীকালে বড় দলগুলি থেকে নাম চাওয়া হয়, এবং যার ফলে নাম চাওয়ার মধ্য দিয়ে এই সিলেকশনের মধ্য দিয়ে যে নির্বাচন কমিশনটি হয় তাদের মধ্যে আমরা কিন্তু শুরুতেই বুঝে ফেলতে পারি যে এই ভদ্রলোকটির নাম দিয়েছে আওয়ামী লীগ, এই ভদ্রলোকটির নাম দিয়েছে বিএনপি। তার মানেটি কি? আমরা প্রথম দিনই বুঝতে পারি যেটি একটি দল নিরপেক্ষ নির্বাচন কমিশন হয় নাই বা সর্বদলীয় নির্বাচন কমিশন হয়েছে, অথচ তারা বলছেন যে তারা নিরপেক্ষভাবে নির্বাচন প্রচার করবে বা পরিচালনা করবে। একদিকে বিএনপি নাম দিচ্ছে, তাহলে তিনি বিএনপি পন্থী লোক, আরেকজন আওয়ামী লীগ নাম দিচ্ছে, তিনি আওয়ামী লীগ পন্থী লোক। তাহলে বিএনপি পন্থী লোক, আওয়ামী লীগ পন্থী লোক, তরিকত ফেডারেশন পন্থী লোক, তারা নিজেদের রাজনৈতিক পরিচয় নিয়ে চাকরিটা পেলেন, চাকরি পাওয়ার পরে তারা বলছে যে আমরা নিরপেক্ষ নির্বাচন করব। এটা তো হতে পারে না, এটা তো মানুষ গ্রহণ করবে না। তো কাজে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে সংলাপ শেষ হওয়ার পরে যে নামগুলি তিনি দিবেন এটি যাতে এই ধরনের কোনো ব্র্যান্ড না থাকে, কোনো ব্র্যান্ডিং না করা হয়, যেটা আওয়ামী লীগের নাম, এটা বিএনপির নাম, এটা তরিকতের নাম বা জামাত ইসলামের নাম। জামাত ইসলাম অবশ্য সংলাপে যায় না, যেতে পারে না, তাদের রেজিস্ট্রেশন নাই, কিন্তু কোনো দলের ব্র্যান্ডিং যাতে না হয়। তাহলে পরে অন্তত এই যে লোকগুলি দায়িত্বটি পাবেন তারা একটা নিরপেক্ষ ভাবে কিছু করার চেষ্টা করতে পারবেন। আর রাজনীতিতে পরমত সহিষ্ণুতা একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন করার অপরিহার্যতা এসছে, এবং নির্বাচন সরাসরি ভালো 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 ভোটের মাধ্যমে নির্বাচন না হওয়ার কারণে এই বিজয়ীদের অনেক মানে বলা বলা হয় না যে যখন একটা ঘটনা ঘটে বিজয়ী যিনি হন বিজয়ের অনেক কৃতিত্বের দাবিদার থাকে, যার ফলে এখন যারা এমপি হয়েছেন তাদের পাশ করানোর জন্য কৃতিত্বের দাবিদার কখনো পুলিশ নেয়, কখনো অন্য কেউ নেয়, এবং যার ফলে জনগণের অংশগ্রহণটা কমে গেছে। সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা জনপ্রতিনিধিদের চাইতে আমলাদের প্রাধান্য দেখছি। রাজনৈতিকভাবেই সবগুলি উদ্বেগের বিষয়। এবং আপনি যদি সারা পৃথিবীর ইতিহাস দেখেন যে পৃথিবীর ইতিহাসে অনেকগুলি অঘটন ঘটেছে, এবং বিপ্লব বিপ্লব না ঠিক অঘটন, রাজনৈতিক অঘটন ঘটেছে এই সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর না করার জন্য। আমি অন্যগুলি উদাহরণ বাদ দিই, ৭০ সনে যে নির্বাচন হলো সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ যেভাবে জয়যুক্ত হয়েছিল, পাকিস্তান সরকার তাই নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই তো পরবর্তী জটিলতা হলো। তো কাজেই এখনো যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে না পারি, সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা যথাযথ নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে পারি, তাহলে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জি, জি, আপনি ঠিকই বলেছেন। আসলে রাজনৈতিক জায়গাটিতে আমরা সকলেই জানি যে ছাড়ের একটা ব্যাপার রয়েছে। যদি সব পক্ষই ছাড় দেয় তাহলে একটি জায়গায় আসলে পৌঁছানো সম্ভব হয় এবং সেটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায়। এবং শিক্ষার ক্ষেত্রেও তাই। এবং আমরা মনে করি যে মন্ত্রণালয় আছে এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা শিক্ষক এবং প্রতিষ্ঠান সবাইকে সংযুক্ত করে সংলাপের মধ্য দিয়ে একটি সমাধানে পৌঁছানো, এককভাবে যেন কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সিদ্ধান্ত না নেয়, তাহলে হয়তোবা একটা সমন্বিত জায়গায় পৌঁছানো যাবে। শারমিন শামস, আমরা আপনার কাছে আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু নারীদের নিয়ে আমরা দেখি যে দৈনিক পত্রিকাগুলো শুধু নয়, টিভি এবং বেতার এবং আপনার ওয়েব পোর্টাল সব জায়গায় কিন্তু নারীদের নিয়ে একটি আলাদা আয়োজন থাকে এবং তাদের পাতা থাকে, নারী দিবসকে আলাদা করে পালন করা হয়। কিন্তু এই যে নারীদের জন্য এত কিছু আয়োজন হওয়া সত্ত্বেও এই নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে না, এবং এইটা যে পারিবারিক এবং সামাজিকভাবে ঘাটতি থেকে যাচ্ছে, এবং সেই কারণে দেখা যায় যে বছর গড়ায়, নতুন বছর আসে, আবার সেটি চলে যায়, কিন্তু নারীর যে যে অবস্থা, তাদের যে
যে শোচনীয় একটি পরিস্থিতি বাস্তবতা বরণ করে নিতে হয়, সেটা কিন্তু সেটার কোনো হেরফের হয় না। তো এইটার ব্যাপারে আপনি কি বলবেন? আসলে আপনার কি মনে হয় যে কি করলে এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব? নারীদের জন্য আলাদা পাতা থাকে বলেই নারীদের কোনো পরিবর্তন হয় না। নারীদের জন্য আলাদা পাতার দরকার নাই তো। নারীদের জন্য আলাদা পাতা থাকবে কেন? পুরুষদের জন্য তো কোনো আলাদা পাতা নাই। আপনি নারী দিবসের কথা বলতে পারেন, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেই 200 বছর আগে এটার একটা প্রেক্ষাপট থেকে এটা 8 মার্চ আমরা পালন করছি এবং সেটার একটা ভিত্তি আছে। কিন্তু আমি দৈনিক পত্রিকায় মহিলা অঙ্গন বলে একটা পাতা করলাম, নারীর কথা, তারপর সেখানে নারীর কথা আমাকে মেইন স্ট্রিমে আসতে দিতে হবে তো। হ্যাঁ, আমি 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 আপনি যখন একটা অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানেও নারীকেও রাজনীতি, অর্থনীতি, অন্যান্য সব মেইন স্ট্রিম বিষয়ে আলোচনায় তাকে অংশগ্রহণ করতে দিতে হবে। শুধু নারীর ইস্যুতে তাকে সীমাবদ্ধ করে রাখলেও চলবে না। সেও সাংবাদিক, ধরেন আমিও সাংবাদিক, মঞ্জু ভাইও সাংবাদিক, এখন বুলবুল ভাইয়ের সাথে আমাকেও রাজনীতি, অর্থনীতির আলোচনায় আসতে দিতে হবে। তো এই যে জায়গাটা আমরা যতদিন না ভাঙতে পারবো ততদিন আসলে আমরা ওইভাবেই থাকবো। হ্যাঁ, তো আমাদের সারা পৃথিবী জুড়ে জেন্ডার নিয়ে কথা হচ্ছে, ফেমিনিজম নিয়ে কথা হচ্ছে। আমরা যতই গাল পারি না কেন, ফিউচার ইজ ফেমিনিস্ট, এটা আমাকে মানতে হবে। এবং এই জায়গাটিতে আমাদের এই যে লিঙ্গ নিরপেক্ষ একটা চিন্তা ভাবনার জায়গা, এখন সব কিছুতে, এমনকি ফ্যাশন ইন্ডাস্ট্রি পর্যন্ত লিঙ্গ নিরপেক্ষ ফ্যাশনের কথা বলছে। হ্যাঁ, যে পোশাকটাকে আমরা নারীর পোশাক বলে চিহ্নিত করি, সেই পোশাকটা কিন্তু এখন পুরুষ পড়ছে। নারী মানে এখন পুরুষ অলংকার পড়ছে, নাকে ফুল পড়ছে, কানে দুল পড়ছে, নারীর মতো স্কার্ট পড়ছে। তো এই যে জায়গাটা আমাদের সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা বারবার এই কথাটাই বলি, আমরা এখনো মেয়েরা তার সঙ্গীর হাতে মার খেয়ে মারা যায়। আমাদের জায়গাটা এখানে, যেখানে আমার এখন মহাকাশ গবেষণায় নারীদের চলে যাওয়ার কথা, আমার সমস্ত কর্মক্ষেত্রে আমাদের সমান 50-50 অংশগ্রহণ করার কথা। আমরা এত বড় বড় কথা বলি, গণমাধ্যমে আমরা বিবেকবান, আমরা অনেক বড় বড় কথা বলি, গণমাধ্যমগুলোতে কত % নারী কাজ করে? আমি বুলবুল ভাইয়ের কাছে আমার খুব বিনীতভাবে একটা প্রশ্ন আছে, বুলবুল ভাই আপনি একটু প্লিজ বলবেন যে আমাদের গণমাধ্যমের মেয়েদের নিয়ে আপনারা যারা সিনিয়র সাংবাদিক আছেন তারা কি ভাবছেন? আমি এটা একটু অল্প করে হলো আপনার কাছে শুনতে চাই, কারণ মেয়েরা দিন দিন নানাভাবে গণমাধ্যমে কিন্তু নিপীড়িত হচ্ছে। এই খবরগুলো আমরা পাই, আমি নিজেও নিপীড়িত, আমি নিজেও নানাভাবে নানান রকম নির্যাতনের শিকার হয়েছি যখন আমি মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোতে কাজ করেছি। এবং এখনো আমরা কিন্তু কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল পাইনি গণমাধ্যমগুলোতে, যেটা হাইকোর্টের নির্দেশনা ছিল 2009 সালে। এখনো আমরা কিন্তু মেয়েদের ম্যাটারনিটি লিভের ব্যাপারে সব গণমাধ্যমের অফিস থেকে 6 মাসের ছুটি দেওয়া হয় না। এখনো নানাভাবে মেয়েদের চাকরি চলে যায় প্রেগনেন্ট হলে, বিয়ে হলে, অনেক রকম সিচুয়েশন পাড়ি দিয়ে এখনো মেয়েদের সমান বেতন দেওয়া হয় না, এখনো নানাভাবে হ্যারাস করা হয়, এখনো 50% মেয়ে গণমাধ্যমগুলোতে কাজ করে না পুরুষের সমান। এই জায়গাগুলোকে আমাদের কথা বলতে হবে। এই জায়গাগুলো কিন্তু এখনো এত তিমিরেই আছি, এত খারাপ অবস্থায় আছে যে এই জায়গাগুলো আসলে আমরা প্রশ্ন করেই যাব এবং আমরা উত্তরও চাই। তো এই জায়গাগুলোতে শুধু না, আপনি শিক্ষা ব্যবস্থার কথা বললেন, কত মেয়ে যে স্কুল ছেড়ে দিয়ে বিয়ে করেছে, বিয়ে হয়েছে। আমার গাড়ি চালক, সে গ্রামে গিয়ে 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আমি তাকে জানতে চাইলাম যে মেয়েটা কোন ক্লাসে বলতো 8-এ পড়তো, করোনা হওয়ার কারণে তার বিয়ে হয়ে গেছে। এরকম কত কেস আছে। এই জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং এগুলোকে এই সামনের বছরটা যেন আমাদের সেই জায়গাগুলো রিপেয়ার করার জন্য আমরা যেন উদ্যোগ নিই। বিশেষ করে এই যে শিক্ষা খাতে এবং অর্থনীতিতে এবং নারীর ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে আমাদের যে একটা বিরাট বিপর্যয় হয়েছে, এই বিপর্যয়টা আসলে কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে কিন্তু আরো ডাবল পরিশ্রম করতে হবে, ডাবল সচেতন হতে হবে। এই জায়গাটা আমি বলবো যে আমাদের সামনে অনেক কাজ, অনেক সচেতন হওয়া দরকার,
অনেক বেশি তৎপর হওয়া দরকার। জি, মানে আমি আপনার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নিই। সেটা হচ্ছে যে নারীকে কোনোভাবেই মানে ছোট করার কোনো প্রয়াস আসলে না না সচেতনভাবে কারো নেই। আমাদের তো নেই, কারণ আমরা জানি যে কৃষি সভ্যতার উন্মেষ ঘটেছে নারীদের হাত থেকে। তবে যেহেতু আপনি ব্যক্তিগতভাবে নারীদের এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, হ্যাঁ সেহেতু হ্যাঁ এই বিষয়টিকেই প্রাধান্য দিয়ে আপনার প্রশ্নগুলো করা হয়েছে এবং না না আমি বুঝেছি। হয়তো আমি আরো তারপরও আমি আসলে এইভাবে খোঁচাতেই থাকবো। আমার কাজটাই হচ্ছে একটু খোঁচানো, সাংবাদিকদের কাজই তাই। না, ঠিক আছে, মানে না, অবশ্যই সেটা তো হওয়া বিধান, আমি উচিতই। একটু আমি শিওর, একটু বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই অবশ্যই। না, না, থ্যাংক ইউ শারমিন। এটা তো শারমিনের কাজ, তো উনি এটা করবেন এবং এটি থাকা উচিত, কারণ এইভাবেই তো হয়ে এসছে। যেমন ধরেন, আমি যখন আমার সাংবাদিকতা শুরু করি, তখন সেই সংবাদ নামক প্রতিষ্ঠানটি ছিল আহ, প্রায় মধ্যবর্তী অবস্থানগুলি নারী নেতৃত্বে। আপনি, আমার শিফট টিচার ছিলেন নাসিমুন হান্নিনি, আমি তার আন্ডারে শিফটে কাজ করতাম। অনেকের নাম ধরে বলতে পারি, আমি খালি শিফট টিচার গুলো নিয়ে আবার নামটা বললাম। আপনি লায়লা সামাদ নামে সেই সময়ের বলা হয় ঢাকা শহরের সবচেয়ে আধুনিক মেয়ে, তাকে দিয়ে আমাদের সংবাদের নারী পাতাটা পরিচালনা করা হতো এবং নারী পাতাটা একটা ভিন্ন ধর্ম। অন্য নারীদের পাতায় যখন ভাত রান্না শিক্ষা করা হয়, সেলাই শিক্ষা করা হয়, তখন সংবাদের পাতায় অন্যরকম নারী পাতা ছিল। যদিও নারী পাতা, কিন্তু যেহেতু মানে লায়লা সামাদের মতো আপারা সেখানে ছিলেন, পরবর্তীকালে আমাদের আরো আপারা ছিলেন, এবং তারা কিন্তু এটা অন্যভাবে, কারণ অনগ্রসর অংশ হিসেবে নারীদের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা উদ্যোগ ছিল। এখন যেখান থেকে আমরা চিন্তা করি সেটি হবে না, সেটি এখন এখন বিবেচনা করলে চলবে না। আমার জীবদ্দশাতে আপনি আজকের গণমাধ্যমে যে ধর্ষিতা নারীর ছবি ছাপা হয় না বা নাম ছাপা হয় না, এটা কিন্তু পুরুষদের কোনো দয়ের বিষয় না বা সাংবাদিকতার শিক্ষার বিষয় না, এটা উইমেন অ্যাক্টিভিস্টদের বিষয়। আমরা দেখেছি সেই সময় যারা উইমেন অ্যাক্টিভিস্ট ছিলেন, মহিলা পরিষদ, নারী কি বলে নারী আইনজীবী সমিতি, তখন পর্যন্ত নারী পক্ষের জন্ম হয় নাই। তো তারা কিন্তু আমাদের পত্রিকাগুলিতে বসতেন, তারা বলতেন যে একটা মেয়ে যদি ধর্ষিত হয় এবং তার যদি ছবিটা এবং নামটা তোমরা ছাপো, তাহলে পরে যে মেয়েটা তো দ্বিতীয়বার ধর্ষিত হলো। পরে আমরা চিন্তা করলাম যে ঠিক দ্যাট লেসন উই লার্ন ফ্রম দ্য উইমেন অ্যাক্টিভিস্ট। মানে আমরা যারা ছেলেরা ধরেন নিউজ এডিটর হিসেবে কাজ করতাম, কিন্তু লেসনটা কিন্তু এসছে উইমেন অ্যাক্টিভ। কাজেই শারমিন যখন প্রশ্ন করেন, আমি খুব উৎসাহিত হই যে সেই বিষয়টি উজ্জীবিত আছে। টেলিভিশনের কথা যদি ধরেন, টেলিভিশন তো ধরেন বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরুর সঙ্গে আমি সম্পর্কিত ছিলাম। টেলিভিশনে আমি যখন বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশনে 21 টেলিভিশনের যাত্রা শুরু হয়, সেখানে একটি মেয়ে, আমি নাম বলছি না, সেই মেয়ের বাবা আমাদের অফিসে এসেছিলেন যে মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা পাশ করেছে, মেয়েটি সাংবাদিকতা করতে চায়, কিন্তু তিনি এই মেয়েটিকে রাতের বেলায় ডিউটি দিতে রাজি নন। এবং তখন কথা হলো, তখন 12টার সময় আমাদের টেলিভিশন বন্ধ হয়ে যেত। সেই রাতের বেলায় সিদ্ধান্ত হলো যে আমাদের অফিস থেকে কেউ একজন, আর বিশেষ করে অধিকাংশ সময় আমি, যেহেতু তার বাসা ছিল শান্তিনগরে, আমার বাসা ছিল রমনায়, রাত 12টার সময় ডিউটি শেষ করার পরে সেই গাড়ি নিয়ে সেই মেয়েটিকে তার বাবার হাতে পৌঁছে দিয়ে তারপর আমি বাসায় যেতাম। রাত 12টার সময় দেখতাম যে একজন উৎকণ্ঠিত বাবা তার মেয়ের জন্য অপেক্ষা করছে। আর এখন যদি আপনি একটি মেয়েকে জিজ্ঞেস করেন যে সকালে বিকেলের ফ্লাইটে তোমাকে শ্রীলঙ্কা যেতে হবে, 2 ঘন্টা সময় লাগবে, সে তাকে রেডি হয়ে সে শ্রীলঙ্কায় চলে যাবে। সিচুয়েশন চেঞ্জ হয়েছে। 21 টেলিভিশনের প্রথম নারী, এখন খুব তারকা সাংবাদিক তিনি, তিনি যখন প্রথম নারী সাংবাদিক চট্টগ্রাম যেতে চাইলেন, অফিস বলল যে একটা মেয়েকে আমরা যেতে দিতে পারবো না। তার ভাইরা বললো যে না, আমার বোনকে আমি একজন ক্যামেরাম্যান এক পুরুষ, একজন ড্রাইভার পুরুষ, ওইখানে পুরুষদের সঙ্গে কাজ করে যেতে দিতে পারবো না। একমাত্র তার মা সেই মেয়েটিকে সাপোর্ট দিয়েছিল। আমি মনে করতে পারি 21 টেলিভিশনের চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে বুলবুল সাহেব, এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজ, কোনো যদি বিপদ হয় তাহলে কিন্তু আমি সবাই বিপদে পড়বো। আমি চট্টগ্রামে আমার সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের একজন বোন যাবে রিপোর্টিং করার জন্য, তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু দিতে হবে। চট্টগ্রামে আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম। জি, বুলবুল ভাই বোধহয় কোনো কারণে, বুলবুল ভাই আপনাকে শোনা যাচ্ছে না কোনো কারণে, বোধহয় সংযোগ ঝামেলা করছে বা ত্রুটি হচ্ছে কোথাও। আপনি কি শুনতে পাচ্ছেন বুলবুল ভাই?
আচ্ছা জি, কোনো কারণে হয়তোবা সেটি সংযুক্তি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। শারমিন শামস, আপনার কাছে একটু ফিরে আমরা শেষ করব। খুব ছোট করে যদি আপনার নতুন বছর 2022 সালের প্রত্যাশাটা যদি যদি বলতেন, আমরা এটা এটা শুনি আমরা শেষ করব অনুষ্ঠানটি। অনেক ধন্যবাদ। বুলবুলের কথাগুলো পুরোটা শুনতে পারলে খুব ভালো লাগতো। আমার প্রত্যাশার জায়গা এটাই যে পুরুষতান্ত্রিক চিন্তার জায়গা থেকে সরে এসে একটি নারীবাদী মানবতাবাদী সরকার আমাদের কাছে আমরা সরকারের অ্যাক্টিভিটি আমরা যেন দেখতে পাই সেরকম ভাবে, এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে মেয়েদেরকে শুধু নয় সব লিঙ্গের মানুষের জন্য একটা সাম্য এবং সমতার সমাজ আমরা একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য যেন সকলের ভেতরে একটা সচেতনতা এবং বিবেকবোধ জাগ্রত হয়, এবং সেক্ষেত্রে যা যা করণীয়, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যা যা স্টেপ নেওয়া দরকার, যা যা পরিবর্তন আনা দরকার, আর সবকিছু ক্ষেত্রে এমনকি আইনের ক্ষেত্রেও অনেক সংশোধনের দরকার রয়েছে, সেই জায়গাগুলো যেন আমরা সচেতন হই, চাপ সৃষ্টি করতে পারি, এবং সরকারও যেন নিজে থেকে উদ্যোগী হয়ে ওঠে। এটাই আমার প্রত্যাশা। জি, অনেক ধন্যবাদ মঞ্জুল হাসান বুলবুল। আমরা ওনাকে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যেতে হলো। তার শেষ কথাগুলো শুনতে পেলে ভালো লাগতো আমাদের। শারমিন শামস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আরো কয়েকজনের যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু তারা যান্ত্রিক কারণে হয়তোবা যুক্ত হতে পারেননি। তারপরেও আমরা আসলে নতুন বছরের দিকে যাত্রা শুরু করছি। নতুন বছর যেন সবার ভালো কাটে, এবং আমরা আমাদের যারা দর্শক রয়েছেন তারাও এই নতুন বছরটি নতুন ভাবে শুরু করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সকলকে শুভ নববর্ষ।